স্বপ্নজয়ী, স্বপ্ন কি সবাই জয় করতে পারে? স্বপ্নকে জয় করতে হলে প্রচুর পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন। স্বপ্নজয়ী অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আছি, শারমিন সেলিম তুলি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকব এবং আমাদের মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বপ্নজয়ী নারী, ফারহানা নাজ সুধা। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার প্রথমেই আপনার কাছে প্রশ্ন, স্বপ্ন বলতে আপনি কি বুঝেন? আমি স্বপ্ন বলতে আসলে আমি বুঝি আমি নিজেকে আলাদা করে পরিচয় দেই। আমি নিজের একটা নিজস্ব একটা পরিচয়, এটাই আমার স্বপ্ন। আমার মনে হয় আমার যে স্বপ্ন আমি দেখেছি আমি কিছুটা সাকসেস হতে পেরেছি। আমি নিজেকে একটা জায়গায় আনতে পেরেছি, এটা ছিল আমার স্বপ্ন। আচ্ছা, আমি আপনার সম্বন্ধে যতটুকু জানি যে আপনি একজন আলোকিত নারী, আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এবং আপনি একজন নারী উদ্যোক্তা। তে আপনি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কোন কাজটি করে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি যখন এসএসসি পাশ করার পরে তখন মারা ওই 3 মাস যখন গ্যাপ থাকে তখন কুকিং ক্লাসে দেয়, করে দেয়। কিন্তু তখন আমার ইচ্ছা ছিল আমি ছোট ওই বয়সে আমি একটা অ্যাড ফার্ম করি। অ্যাড ফার্ম করে আমার মনে হয় আমি অল্প বয়সে তখন 6 মাস 7 মাসে মানে ওই জায়গায় ওই বিজনেসটা আমি সাকসেস করতে পারি। আমি এটা 1.5 বছর 2 বছর আমি এটা কন্টিনিউ করেছি। এটা আমার একদম মানে ফার্স্ট স্বপ্নটা ছিল এটা। কিন্তু হয় না, আমাদের সমাজে আমাকে ওইটাকে করতে পারে নাই। আমি 2 বছর পরে এটাকে ক্লোজ করে দিয়েছি, যে কোনো কারণে ক্লোজ করে দিয়েছি। যখন আমার এই বিজনেসটাকে তারা অন্যভাবে নিচ্ছিল, তখন আমি ওই স্বপ্নটা না দেখে তখন আমি শুরু করি, আমি একটা বুটিক শপ করি আর কি। তো বুটিকেও আমি সাকসেস হয়েছি। আমি বুটিক শপ করে আমি এটা সাকসেস হয়েছি। আমার স্বপ্ন মানে ছোট ছোট স্বপ্ন দেখে আমি যেটুকু করেছি আমি সাকসেস হয়েছি আর কি। তারপরে যখন আমি আমার অর্গানাইজেশনে যাই, সেইখানে নারীর চেয়ে পুরুষেরই ছিল আমাদের বেশি, সমাজেরই ছিল বেশি। ওই জায়গায় আমাকে ফাইট করে আমি সাকসেস হয়েছি। আমার মানে এই যে বলবো যে স্বপ্ন আসলে দেখতে হয়, ছোট থেকেই স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখে যেটুকু আমি সাকসেস হয়েছি, এবং এই সাকসেস হওয়ার পিছনে আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট ছিল। আমার মনে হয় প্রত্যেকটা নারীর পিছনে, স্বপ্ন দেখার পিছনে তার ফ্যামিলি যদি সাপোর্ট থাকে, আমার মনে হয় মেয়েরা অনেক আগাতে পারে। সেই সাপোর্টটা আমি পেয়েছিলাম দেখে হয়তো আমি এই পর্যন্ত আমি আসতে পেরেছি। আমরা জানি যে আপনি লায়নিজমের সাথে জড়িত। লায়ন্স সম্বন্ধে আমরা জানি যে এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো ওখানে আপনি গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো আপনি যে যখন গভর্নর হয়েছেন, তখন কি আপনি ওখানে নারী হিসাবে কোনো প্রতিকূল পরিবেশে পড়েছিলেন? এটা একটু মানে আমরা জানতে চাচ্ছি। নারী হিসেবে প্রতিকূল অবশ্যই আমি পড়েছি। সেখানে বললাম যুদ্ধ তো আছে, নারীদের যুদ্ধ সবসময় করতে পারে। লাস্ট ইয়ারে আর কি, যখন বলবো ফাইট করতে করতে মানে এমন অবস্থা হয়েছে, এখন আমি ওই জায়গাটাকে লায়নিজমটাকে আমি কেন জানি মানে আমি নিতে পারিনি ওই জায়গাটা। মানে এমন বাজে একটা জায়গা হয়ে গেছে, মানে মেয়েদেরকে কিভাবে দেখে আমি বলতে পারবো না। কিছু আমি লোকদের নাম বলবো কিনা, আমার নাম বলতে ইচ্ছা করছে, তাদের নাম বলতে ইচ্ছা করছে, যে লায়নিজমটাকে তারা শেষ করে দিয়েছে। মানে এটা হলো একটা ইন্টারন্যাশনাল সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে এখন সোশ্যাল অর্গানাইজেশন না হয়ে কি বলবো, একটা বিতর্কিত অর্গানাইজেশন হয়েছে 2-3 জন লোকের জন্য। আমি মনে প্রাণে চাই যে এই দেশে লায়নিজম থাকা উচিত না। না, এইটা আসলে আবার চাওয়াটা উচিত না। তবে আমরা জানি যে আপনি লায়নিজমের বাইরেও আরো সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত, যেটা আপনি ইনার হুইলের সাথেও এক সময় ছিলেন, প্লাস আরো অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত। তো আপনি কি মনে করেন যে আপনি নারী হিসাবে আপনি স্টপ হয়ে যাবেন, বা আপনি এই জায়গাটায় আপনার নারীত্ব দেখানোর জন্য আরো অনেক দূর এগিয়ে যাবেন? না, অবশ্যই আমি স্টপ হব না। আমি সামনের দিকে এগোনোর জন্য যেটুকু আমি কাজ করতেছি, আপাতত আমি সাইলেন্ট আছি, কারণ কিছু আমি দেখছি ওনাদের কাজগুলি যে তারা কি করতেছে। বাট আমি নারীদের জন্য যেমন কাজ করব, আমি আমার নিজের জন্য কাজ করব। আমি কাজ করে যাচ্ছি, নারীদের নিয়ে কাজ করছি। আমি লেডিস ক্লাবগুলিতে আছে, সেখানে আমি মানে নারীদের নিয়ে ছোট ছোট করে কাজ করা শুরু করেছি।
আপনি তো আমাদের একটা আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন আছে, ওইটার সাথে আপনি জড়িত। তো আমাদের আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা উদ্যোক্তা তৈরি করি, উদ্যোক্তা নিজেও কর্মসংস্থান তৈরি করে, আদার্স আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে। তো এই যে আপনি একজন উদ্যোক্তা, তো আপনি যারা এখন উদ্যোক্তা হচ্ছেন তাদেরকে নিয়ে আপনি একটু কিছু শুনতে চাচ্ছি যে উদ্যোক্তা হওয়ার পিছনে কিভাবে মানে আপনি শ্রম দিয়েছেন এবং তাদের শ্রম দেওয়া উচিত। আসলে যে বললাম, স্বপ্ন দেখতে হবে ছোট থেকে, মানে শুরুতেই বড় করতে হবে এমন কোনো কথা নেই। ছোট থেকে শুরু করুক। আমার মনে হয় মেয়েরা পারবে, মেয়েরা পারে, আমরা পারি। ছোট ছোট করে আস্তে আস্তে স্বপ্ন দেখতে দেখতে জিনিসটা বড় হবে এবং লেগে থাকতে হবে। যে একবার হয় নাই আমি আর পারবো না, একদিনে হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে, পারবে নারীরা। আমি চাই ওরা ছোট ছোট স্বপ্ন দেখুক, ছোট স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটা অনেক বড় হবে ইনশাআল্লাহ। আমি চাই তারা আগাক। আমি মনে করি যে প্রতিটা নারী যখন এগিয়ে যায় তাকে অবশ্যই তার ফ্যামিলির সাপোর্ট নিতে হয়, তার হাজবেন্ডের সাপোর্ট নিতে হয়। তো আমার প্রশ্ন যে আপনি কি যখন এগিয়ে যাচ্ছিলেন বা এখনো আপনি কি আপনার ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, একদম 100% আমি এটা পেয়েছি। আমার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছি, আমার ফ্যামিলির সাপোর্ট এখনো পাচ্ছি। দেখে মনে আমি আমার মানে স্ট্রং যেটাকে বলে, আমি এখনো স্ট্রং আছি। মানে ফ্যামিলি সাপোর্ট না পেলে মনে হয় কোনো নারী আগাতে পারবে না। ওইটুকু মানে ফার্স্ট দরকার এটা। আচ্ছা, আপনি স্বপ্ন জয়ী বলতে কি বুঝেন? স্বপ্নকে জয় করার পিছনে প্রত্যেকটা মানুষের কি করা উচিত? এক নম্বর তো শ্রম, আপনাকে শ্রম তো দিতেই হবে। যে কোনো স্বপ্নে আপনি দেখেন না কেন, পিছনে তো আপনাকে প্রচন্ড শ্রম দিতে হবে, প্রচন্ড এফোর্ট দিতে হবে, নাহলে আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না, সেটা যে কোনো কাজই হোক। সফলতা বলতে আপনি কি বুঝেন? আপনার দৃষ্টিতে সফলতার সংজ্ঞাটা কি? আমি আমার ইয়ারটা কথা বলি। আমি যখন গভর্নর হয়েছি, নারী হিসাবে আমি যখন সফল হয়েছি, পিছনে অনেক বাধা ছিল, আমি কিন্তু কোনোটা পিছন দিকে তাকাইনি। ওটাই ছিল আপনার সফলতা? ওইটাই আমার সফলতা। এবং প্রত্যেকটা নারী যখন তার জায়গা থেকে সাকসেস হয়, ওইটাই তার সফলতা। ওইটাই সফলতা তার। হ্যাঁ, তো ওইটাই আমি পেরেছি। হাজার বাধার মধ্যেও আমি সামনের দিকে এগিয়েছি এবং ভালো করেছি। সমালোচনা বা নেগেটিভ কথা আপনি কিভাবে হ্যান্ডেল করেন? ফার্স্টে নিজেকে কুল করি, যে ধৈর্য ধরি, যে কতক্ষণ, ম্যাক্সিমামই পারি। আর অনেক সময় মনে হয় যে না, যখন দেখি যে বেশি হয়ে যাচ্ছে তখন একটু হয়ে যায়, একটু রুড হয়ে যায়। কিন্তু আসলে রুড হওয়া উচিত না, ঠান্ডা মাথায় এটা হ্যান্ডেল করা উচিত। চেষ্টা করি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার। তারপর অনেক সময় হয়ে যায়, বেশি যখন হয়ে যায় তখন কিছুটা রুডও হইতে হয়। রুড না হলেও এটা কন্ট্রোল করা যায় না। তো রুডও হয়েছি, রুড হয়ে অনেক সময় কন্ট্রোল করতে পেরেছি, অনেক সময় পারি নাই, জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি নাই। তো যখন পারি না তখন কিছুদিন গ্যাপ থাকে, যে থাকি আবার স্টার্ট করব। এখন কিছুদিন গ্যাপ আছি, আবার স্টার্ট করব, দেখি। যেহেতু আপনি কন্ট্রোলের ব্যাপারটা উঠিয়েছেন, সেহেতু আপনার জীবনে মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে হয়। তো ওই জায়গাটায় আপনি আপনাকে কিভাবে কন্ট্রোল করেন? মাঝে মাঝে হয়ে যায়, না চাইলেও কন্ট্রোল হয়ে যায়। আমাকে এখন কন্ট্রোল করতে হবে, যদি কন্ট্রোল না করি এটা অন্যদিকে চলে যাবে। তখন আমি নিজেকে সামলাই, নিজেকে কন্ট্রোল করি, যে না সুধা তুমি কন্ট্রোল করো, নিজেকে কন্ট্রোল করো, চেষ্টা করি। আচ্ছা, সফলতার জন্য কতটুকু জেদ বা নিয়ন্ত্রণ কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? সফলতার জন্য জেদটা অনেক 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 প্রয়োজন। জেদ না করলে আপনি সামনের দিকে কিছু করতে পারবেন না। জেদ থাকতে হবে যে আমি এটা করবই। তাহলে আপনার কাছে একটা জেদের গল্প শুনতে চাই, আপনি যার জন্য সফল হয়েছেন, এরকম একটা গল্প আমরা। আচ্ছা, তাহলে আমার অর্গানাইজেশন এটাই বলি। আমি যখন এটা মেবি 2016-এর আমাকে কনভেনশন চেয়ারম্যান করা হলো, মানে অনেক বাধার পরে, মানে আমার হাজবেন্ড যুদ্ধ করে আমাকে বানাইছে আর কি। বানানোর পরে তো আমাদের, আপনি তো জানেন কনভেনশন চেয়ারম্যান তারা কিন্তু একটা চেয়ার পায়, সে ডায়াস পাবে। তো ওখানে আমার নেম প্লেট ছিল, ডায়াসের মধ্যে নেম প্লেট লেখা ছিল, আমার নাম দেওয়া। তো আমার যারা অপোজিশন
যখন দিতেছে আমি ওইখানে আমার নাম ডাকলো, আমাকে ওইখানে উঠতে হবে, ওই যা ছিল সে ওই আমার চেয়ারটাতে গিয়ে বসে পড়েছে। তা আমি দূর থেকে দেখে আমি আর ডায়াজে উঠি নাই। তো সেদিন থেকে আমার জিদ চাপছে যে আমি তো ওই চেয়ারে কেন, আমি গভর্নর হয়ে দেখাবো। এর আগে আমি গভর্নর হওয়ার চিন্তা করি নাই। সেদিন থেকে আমার গভর্নরের কাজ শুরু হয়েছে। তারপরে আমার গভর্নরের ফার্স্ট বক্তব্যটাই ছিল এটা, যে এই চেয়ারে আমাকে বসতে দেওয়া হয় না, আমি নারী হিসাবে আমাকে কনভেনশন চেয়ারম্যান করা হয়েছিল, হয়নি, আমি গভর্নর হয়ে দেখিয়ে দিয়েছি এবং আমি খুব সাকসেসফুল গভর্নরশিপ মানে পার করেছি। এটাই আমার অনেক বড় সফলতা ছিল এবং ওই জিদটাই আমার কাজ করেছে। তখন যদি আমি জিদ না করতাম কিছুই হতো না। তখন আমি গভর্নরের স্বপ্নই দেখি নাই, শুধু একটা জিদের কারণে আমি গভর্নর হয়েছি। এমন কি আপনার সময় ছিল বা মুহূর্ত ছিল যখন আপনি হাল ছেড়ে দিয়েছিলেন, বা ওই ছেড়ে দেওয়া হাল থেকে আপনি কিভাবে আজ এই পর্যন্ত আসতে পেরেছেন? আমি হাল ছাড়ি নাই কখনো, আমি একদম লেগেছিলাম। আমি সবাইকে অনেক সময় সবাইকে বলি যে ইলেকশন অনেক সময় হেরে গিয়ে চলে যায়। আমি শোনেন, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো বিজনেস বলেন, আপনি যদি হাল ছেড়ে দিয়েছেন, অভিমান করেছেন, আপনি হেরে গেছেন। আপনাকে লেগে থাকতে হবে, লেগে থাকেন, দেখবেন হবেন। আর যদি সরে গেছেন তো আপনাকে কেউ ডাকবে না, অর্গানাইজেশনে কেউ ডাকে না, কোনো বিজনেস আপনি চলে গেলে আপনাকে ডাকবে কেউ ডাকবে না। আমি ছাড়ি নেই হাল, আমি একদম লেগেছিলাম। তাহলে আপনার হাল না ছাড়ার শক্তিটা কি ছিল? হাল না ছাড়ার শক্তি ছিল আমার হাজবেন্ড। ও পিছনে আমার একদম লেগে থাকতো, তুমি কেন হাল ছাড়বা, এটা ছিল আমার সবচেয়ে বড় শক্তি। সফলতার পিছনে আসলে ফ্যামিলি বা হাজবেন্ড বা নিজের সন্তানের সাপোর্ট কতটুকু প্রয়োজন? 100% সাপোর্ট দরকার। মেয়েদের, বেশি করে মেয়েদেরকে ফ্যামিলি সাপোর্ট না হলে কোনোদিন পারবে না। এবং এটি কি আপনি পেয়েছিলেন? একদম। বা পেয়ে থাকলে আমি এরকম একটি গল্প শুনতে চাই, কিরকম সাপোর্ট আপনাকে দিতেন আপনার হাজবেন্ড বা আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি তো 96-এ যখন আমার আব্বু মারা যাওয়ার আগেও মনে হয় আমাকে বলে গেছে, শুধু তুমি তো লাইনিজমে জয়েন করেছো, এটা কিন্তু কন্টিনিউ করো। হ্যাঁ, কন্টিনিউ করো, কারণ এটা একটা মানে ভালো একটা তুমি ইয়েতে ঢুকেছো। এখানে অনেক সময় কিছু করা যায় না, ইন্টারন্যাশনাল একটা সোশ্যাল অর্গানাইজেশন, তুমি মানুষের জন্য কিছু করতে পারবা। সেম আমার মা করেছে। আর আমার হাজবেন্ড তো আমার পিছে লেগেই থাকতো, তোমাকে এখানে থাকতে হবে, কিছু করতে হবে, কোনো অভিমান চলবে না, কোনো মানে করতে পারবা না, তোমাকে থাকতে হবে। এই সাপোর্টগুলি আমার হাজবেন্ডের কাছে আমি বেশি পেয়েছি। স্বপ্নজয়ী হতে হলে আপনি কোনটি বেশি প্রয়োজন মনে করেন, ভাগ্য নাকি কঠোর পরিশ্রম? দুটোই আছে, কঠোর পরিশ্রম তো অবশ্যই, আর ভাগ্য আছে। আগে আমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম তো অবশ্যই করতে হবে, তারপরে ভাগ্য সেটাও আছে, ভাগ্যেও থাকতে হবে। পরিশ্রম না করলে ভাগ্যে যেমন হবে না, আর শুধু ভাগ্য দিয়ে পরিশ্রম কিছু হবে না, আপনাকে দুটোই লাগবে, আগে পরিশ্রম। আপনার অনেক মূল্যবান কথা এতক্ষণ শুনেছি, এখন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার দেখা হবে। দর্শক, বিরতির পরে আবারও আপনাদের স্বাগতম গ্রিন টিভির পক্ষ থেকে স্বপ্নজয়ী অনুষ্ঠানে। আচ্ছা, কথা হচ্ছিল আপা স্বপ্ন নিয়ে। তা আপনি স্বপ্নটাকে কিভাবে চিন্তা করেন, মানে স্বপ্ন বলতে আপনি কি বুঝেন? আমি প্রথমে বলেছি, স্বপ্নটা আসলে আমি আমার নিজস্ব একটা পরিচয়, আমি নিজের আলাদা একটা পরিচয় চেয়েছিলাম, সেটা ছিল আমার স্বপ্ন আর কি। আপনার কাছে সাফল্য মানে কি শুধু অর্থ, খ্যাতি, নাকি অন্য কিছু? খ্যাতি তো কিছুটা আছে, সাফল্য, অর্থের চেয়ে খ্যাতিটা বেশি, আমরা বেশিই করি, আমার কাছে খ্যাতিটা বেশি মনে হয়। দুটোই লাগে। দুটোই লাগে, অর্থও লাগবে, খ্যাতিও লাগে। তে আপনি আমাদের চোখে একজন স্বপ্নজয়ী নারী, তে আপনি যে নারীরা স্বপ্নজয়ী হতে চাচ্ছে বা স্বপ্নবাজ নারীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, মেসেজটা কি তাদের উদ্দেশ্যে? তাদেরকে বলবো, স্বপ্ন দেখেন, ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখেন, আপনাদের স্বপ্ন আপনারা পূরণ করবেন। সবকিছুতে জিত থাকতে হবে, জিত না থাকলে হবে না। যে আরেকজনের আছে, ও আমার ওরকম দিয়ে কাজ হবে না। জিত থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, ছোট ছোট স্বপ্ন দেখে ছোট থেকে বড় হওয়া যাবে। এটাই আমার মেসেজ, যে ওরা স্বপ্ন দেখবে, স্বপ্ন পূরণ হবে।
আমরা একটু আপনার ছোটবেলার গল্প শুনতে চাই। ছোটবেলায় আপনার স্বপ্ন কেমন ছিল? আপনি কি হবেন? আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি টিচার হব। টিচার হওয়ার স্বপ্ন ছিল, বাট এই একটা জায়গায় আমার হাজবেন্ড আমাকে বাধা দিয়েছে যে তোমার টিচার হওয়ার দরকার নেই। মানে আমার যখন টিচারে জবটা হয়ে যায়, সেটা পোস্টিংটা ছিল ঢাকার বাইরে। তো বলছে না, ঢাকার বাইরে যাওয়ার দরকার নেই, তুমি ঢাকায় থেকে যদি কিছু করতে চাও আমি তোমাকে সব কিছু করতে দিব, কিন্তু ঢাকার বাইরে যেয়ে তোমাকে কিছু করতে দিব না। ওইটাই একটা জায়গায়, ওই স্বপ্নটা আমার পূরণ হয় নাই। সবশেষে আসলে আপনি একজন নারী, তা আপনার স্বপ্ন জয় করতে যে কি আপনি নারী হিসাবে কোনো প্রতিকূল পরিবেশে পড়েছেন? আমরা এই প্রতিকূলতার গল্পটা শুনতে চাই। অনেকবার আমার অর্গানাইজেশনই পড়েছি, আমার এই উদ্যোক্তা বিজনেস করতে যেয়ে পড়েছি। এই যে বিজনেসে আমি যখন বললাম যেটা আমার আমার অ্যাড ফার্ম করলাম, যখন এই শুরুটা ছিল খুবই সুন্দর করে, আমি মানে হয়েছে, সাকসেস হয়েছি। মানে যখন 2 বছর যখন হয়ে যায়, আমাকে একজন খুব সিনিয়র একজন আমাকে বলল যে সুধা, তুমি ছোট, তুমি তো বুঝতেছো না, চলো আমি আমার সাথে, তারও অ্যাড ফার্ম ছিল, আমার সাথে একসাথে আমরা অ্যাড ফার্মটা করি। আমি কখনো পার্টনারশিপে কিছু করব না, আমি যেটুকু করি ছোট ছোট করে, কারণ এখানে আমার হাজবেন্ডকে আমি ঢুকাই নেই, আমি আমার নিজের থেকে করবো। বলে তুমি আমার অফিসে আসো, আমার অফিসে এসে তুমি দেখো আমি আমার খুব বড় সড়ে এটা মানে করেছি, এটা অ্যাড ফার্ম করেছি, আমরা দুজন মিলে একসাথে করলে আর ভালো হবে। আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো যাই, গিয়ে দেখে আসি। ওনার এটা ছিল ধানমন্ডি, তার অফিসে। আমি নিরাশ হয়েছি, তারপর আমি জিদ করে আমি এটা অফ করে দিয়েছি। মানে তার বিজনেসের পিছনে অন্য বিজনেস ছিল যেটা আমি নিতে পারিনি। তখন আমার কাছে মনে হয়েছে আমার এই বিজনেসটা অফ করে দেওয়া উচিত। তখন আমি এটা বন্ধ করে দিয়ে আমি নতুন বিজনেস শুরু করি আর কি। তো এইগুলি পরে অনেক শুনতে হয়েছে কথা, বাধা আছে, বাধা তো অনেকবারই হয়েছি। তো এটা ছিল আমার প্রথম বাধা ছিল আর কি। তারপরে অর্গানাইজেশনে তো নারী হিসেবে সবচেয়ে কথা, আমাদের মনে হয় কি নারী হিসেবে নারীরা সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আমরা যখন কিছু করতে যাই, সবচেয়ে বেশি বাধা মনে আমাদের মহিলারাই পড়ে। কোনো কিছু করতে গেলে, আচ্ছা সুধা এটি করতেছে, কি দরকার, দরকার নাই তো, ও পারবে না, পিছন ধরে টানে। কিন্তু ছেলেদের চাই মেয়েরা বেশি টানতে থাকে। তো এইগুলি ছেলেদের কাছ থেকে যেমন বাধা পেয়েছি, মেয়েদের কাছ থেকেও পেয়েছি। তারপরে ওই যে জিত কাজ করেছে আমার, যে আমি সামনের দিকে এগিয়ে যাব, সেটা আমি পেরেছি। যারা ধরেন এখন হাল ছেড়ে দিতে চায়, বিশেষ করে নারীরা, তো তাদের সম্বন্ধে আপনার পরামর্শটা কি? না, হাল তো ছাড়াই যাবে না, হাল ছেড়ে দিলে তো শেষ, ওখানে আর কিছু বলারই থাকে না। হাল ছাড়াই যাবে না, স্বপ্ন দেখতে হবে, সামনের দিকে এগোতে হবে। হাল ছেড়ে দিলেন তো শেষ, হাল ছাড়া যাবে না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আপনি একজন উদ্যোক্তা, আপনি একজন সংগঠক, আপনি কি ভবিষ্যতে আরো কিছু করতে চান? না, নতুন করে আমি তেমন কিছু করতে চাই না, আমার যা আছে আমি ওইটাকে বড় করতে চাচ্ছি। নতুন করে ওরকম ভাবে কিছু করতে চাচ্ছি না। এখন আসলে আমার হাজবেন্ড আমার সাথে নাই, এই জন্য একা পারবো না তা না, বাট ওইটাকে আমি বড় করতে চাচ্ছি, নতুন আর কিছু করতে চাচ্ছি না। ওইটা নিয়ে আমি এগোতে চাই। আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল? কঠিন সিদ্ধান্ত, এটা খুব ইমোশনাল হয়ে যাবে। আমার হাজবেন্ড যখন ফ্লাইটে মারা যায়, তখন আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আমাকে অনেকে বলতেছিল যে তুমি করাচিতে ল্যান্ড করো, ইমার্জেন্সি ল্যান্ড করো। কিন্তু আমি যখন দেখতেছি আমার হাজবেন্ড কোনো রেসপন্স করতেছে না, তখন অতগুলি প্যাসেঞ্জারের মাঝখানে আমি যে মানে কিভাবে ডিসিশন নিয়েছি আমি জানি না। শুধু বলেছি যে না, আমি ওকে ঢাকায় নিয়ে যেতে চাই এবং আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন একটা, আমি বলতে পারবো না, এটা এটা আমার জন্য অনেক কষ্টের। আসলে এই জায়গাটা আমিও অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। এমন মুহূর্তে আপনি আপনাকে কিভাবে সামলে নেন? আমি নিজেই জানি না, এটা আসলে, হ্যাঁ আমি নিজেই বলতে পারবো না। এটা আসলে নারী হিসাবে আমাদের শক্তিটা অনেক কোথায়? শক্তি আমার মনে, এটা মনে আল্লাহ মনে একদম নিজে আমাকে শক্তি দিয়েছে, নাহলে আমি ওখানে পারতাম না। মানে 4.5 ঘন্টা ওই একটা বডি নিয়ে এসে যে আমার পাশে বসা ছিল, মানে 30 সেকেন্ডের মধ্যে লোকটা আমার কাছ থেকে নাই, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। তো ওইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় মানে
আমি বলতে পারবো না ওই বইটা। আসলে নারী মানে আমরা একজন মা, হুম। একজন স্ত্রী, আবার একজন কন্যা। তো এই জায়গাটিতে আপনার সবচেয়ে বড় শক্তি কি ছিল বা কে ছিল? আমি মনে করি যে এটি আসলে এক একটা স্টেজে আমাদের এক একজনে এর শক্তি যোগায়। তা আপনার জায়গাটায় কি ছিল? আমার ছোটবেলাটা ছিল আমার বাবা, আর তারপরে আমার হাজবেন্ড। একদম লেখাপড়া থেকে শুরু করে, যেমন আমি স্কুল লাইফে আমার বিয়েটা হয়ে গেছে, আমার কলেজ আমার হাজবেন্ডের ওইখান থেকে শুরু হয়েছে। মানে প্রচন্ড রকম সাপোর্ট তার পেয়েছি আমি, সব দিকে সাপোর্টটা আমি পেয়েছি। দিন শেষে আমরা নারী, আর এই নারীকে টিকে থাকতে হলে আমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সাহস নিয়ে আগাতে হয়। তো এই সময়টায়, এই পরিস্থিতিতে আপনি কি নিয়ে আগাচ্ছেন, কি শক্তি নিয়ে আগাচ্ছেন? জানি না, একটা শক্তি মনে আমাকে, একটা পাওয়ার আমার চলে আসছে, আমি পারছি। আমার যে হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি মানে বুঝি নাই যে আমি একটা দিন মানে পার করতে পারবো, পারছি। সেটাও একটা জিদ মানে কাজ করতেছে যে আমাকে পারতে হবে। আসলে এটি মনে হয় নারী শক্তি। নারী শক্তি। আমি মনে করি যে আমরা নারী, আমরা শক্তি, শক্তি। আমরা গর্বিত। তো এই জায়গাটাই একটা নারীর গর্ব, এই জায়গাটাই একটা নারীর শক্তি। আপনার জীবনের সমস্ত অভিজ্ঞতা থেকে আপনি নতুনদেরকে কি পরামর্শ দিতে চান? 1 নম্বর, স্বপ্ন দেখতে হবে। 2, জিদ থাকতে হবে যে আমাকে সামনের দিকে এগোতে হবে, হাল ছাড়া যাবে না। আর সফলতা মাথায় ঢুকায় রাখতে হবে যে আমি যেটা ধরেছি, যেটা আমি করছি, আমাকে সফল হতে হবে। হাজার বাধা থাকবে, বাধার মধ্যে আমাকে এগোতে হবে, তাহলে একটা নারী সফল হবে ইনশাআল্লাহ। তাহলে জেদটা কি খুব গুরুত্বপূর্ণ? জেদ তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন যে জীবনের সফলতা হওয়ার পিছনে জেদের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি, অনেক বেশি? বেশি প্রয়োজন। জেদ না করলে আপনি সামনের দিকে এগোতেই পারবেন না। এখন মনে করেন যে সুধাপুর হাতে একটা অপশন আছে যে আপনি ছোটবেলায় ফিরে যেতে পারবেন, তখন আপনার জীবনের কোন ভুলগুলোকে আপনি শুধরাতেন? ছোটবেলায় আসলে কোনো ভুল নাই আমার, এমন তেমন কিছু মানে মনেও করতে পারছি না। ছোটবেলায় যা স্বপ্ন দেখতেন, আপনি কি মনে করেন যে আপনি ওই স্বপ্নকে জয় করতে পেরেছেন বা স্বপ্নের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন? হ্যাঁ, পেরেছি। বললাম একটাই পারিনি, আমার টিচার হওয়ার স্বপ্ন ছিল, ওইটা হতে পারিনি। ওইটা এখন যেহেতু আমার হাজবেন্ড চাইনি, ওইটা আমি আর চাইও না। আচ্ছা, তা আপনার ইচ্ছার চেয়ে আপনার হাজবেন্ডের ইচ্ছাটাকে আপনি প্রাধান্য আমি দিয়েছেন। বেশি দিয়েছি, কারণ ও আমার জীবনে অনেক কিছু, অনেক বড় সাপোর্টিভ একটা হাজবেন্ড আমি পেয়েছিলাম। ওর কোনো কিছুতে আমি আর করি না, ও যেটা চাইনি আমি কখনো করব না। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার চোখে স্বপ্নজয়ী কাদের আপনি মনে করেন? সফল নারীরাই স্বপ্নজয়ী। কারা সফল? আপনি আছেন সফল, একজন সফল নারী। আপনি সব সব দিকে আছেন, একজন সফল নারী। হ্যাঁ, আমি নিজেরটা যদি বলি যে আমি অত বড় না, তারপরে আমি সফল। এরকম অনেক আমরা নারীরা, এখন অনেক নারীরা আমরা মানে স্বপ্ন যে সফল। আসলে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তবে প্রতিটা নারীকেই আমরা স্বপ্নকে জয় করার জন্য চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনার সাথে অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। আশা করি দর্শকরা আপনার কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য ছোট্ট একটি উপহার আমাদের অপরাজিতার পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই গ্রিন টিভি যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানটি, আমাকে ইনভাইট করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে থাকবো আমি শারমিন সেলিম তুলি স্বপ্নজয়ী অনুষ্ঠানের সাথে। আপনারাও থাকবেন। ধন্যবাদ।